আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করছি আশরাফুল আলম সাহেবের স্মৃতির প্রতি, যার সৃষ্টিশীলতাকে স্মরণ করে আজকের এই আয়োজন যিনি করার উদ্যোক্তা, সরলরেখা প্রকাশনা সংস্থার কর্ণধার নাজমুস সাদাত যে কাজটি করেছেন, আমরা পিছনে দিকে যদি তাকাই, এই প্রকাশনা শিল্পে অনেকের কথা স্মরণ করতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয়। প্রথমে আসে চিত্তরঞ্জন সাহার সেই পুঁথিঘর। তিনি, আমার যে বয়স, আমি সুযোগ পেয়েছি তার সাথে সম্পৃক্ত হওয়ার। বিশেষ করে উনি যেন প্রথম কবি আব্দুস সাত্তারের কাছে 5,000 টাকা পাঠাবেন, ঘনিষ্ঠ লোক খুঁজতেছিলেন। কবি আব্দুস সাত্তারের নাম আপনারা শুনেছেন, টাঙ্গাইলের। তো এটা 80-র দশকের প্রথম দিকে আর কি। তো চিত্তরঞ্জন সাহার এরকম, তার কথা স্মরণে আসলো এই জন্য যে লেখক তিনি তৈরি করেছেন। কোন সৃষ্টিশীল লেখক সাংসারিক জীবনে কষ্টে আছেন, একটু সহায়তা করলে, হাত বাড়ালে তিনি তার সৃজনশীলতা ধরে রাখতে পারেন, এসব ব্যাপারে তার তৎপরতা ছিল। এই জন্য আজকের, তার তো জানেন, বাংলা একাডেমির এই কাঠামোর রূপকল্পনায় তার যে ভূমিকা আমরা জানি, তাই এই জন্য তাকে স্মরণ করি। ঠিক একইভাবে এই ধারাবাহিকতাটা আমার এরকম একটি, এই চরিত্রটা দেখে, অনুষ্ঠানের কাঠামোটা দেখে সেই কথা স্মরণ করলাম এই জন্য যে কৃতজ্ঞতা আমরা জানাই। তিনি লেখক তৈরিতে একটি ভূমিকা তার ছিল। প্রকাশকদের যে একটি দায়িত্ব আছে, তিনি ব্যবসা করতে পারলে তার কৌশল দিয়ে করবেন, ভালো কথা, কিন্তু মূল উদ্দেশ্য থাকবে তিনি সাহিত্যিক সৃষ্টি করা একটি সমাজে ভূমিকা রাখা। প্রত্যেকে যে পেশায় যিনি থাকুন, সেখানেই তো সেই কিছুটা ভূমিকা রাখতে চান, স্মরণীয় হতে চান, অমর হতে চান। তা আশরাফুল আলম সাহেব, তার জীবনী এখানে শুনলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ছিলেন, বিদেশেও শিক্ষকতা করেছেন, সৃষ্টিশীলতায় ছিলেন, এবং তিনি তার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। তার পরিবারের পক্ষ থেকে তিনি এই উদ্যোগটা নিয়েছেন, তিনি যাতে মানুষের মাঝে বেঁচে থাকেন এবং সেই সৃষ্টিশীল আবার মানুষ তৈরি হোক সমাজে, এই চিন্তাই তিনি করেছেন। সেটাই আমাদের সরলরেখা প্রকাশনা সংস্থা নাজমুস সাদাত সেখানে ভূমিকা পালন করেছেন। এই ভূমিকা আর উত্তর বৃদ্ধি পাক। নাজমুস সাদাতের ভবিষ্যৎ সম্পর্কে, উজ্জ্বলতা সম্পর্কে অনেকেই ভবিষ্যৎবাণী করেছেন, এটা ধরে রাখুক সেই আমরাও কামনা করি। সাহিত্যের কথা আমরা কৌতূহল হয়েছিল, আচ্ছা আপনাদের কৌতূহল হয়েছে কিনা, বাংলাদেশে এত কবি সাহিত্যিক কেন? পৃথিবীর কোনো জনপদে এত কবি সাহিত্যিক নাই। এটা আপনারা নিশ্চয়ই জানেন না, কেউ প্রতিবাদ করবেন নাকি কথার যে না অন্য রাষ্ট্রে বেশি আছে। পৃথিবীর জরিপে দেখা যায় যে জনপদের মানুষ সবচেয়ে বেশি দুর্দশায় পতিত, হতাশা, দুরাশা, ব্যর্থতা, বেদনা, নানা পারিপার্শ্বিকতা জর্জরিত, সেই জনপদের মানুষই সৃষ্টিশীল হয়। সেই সৃষ্টিশীল হতে গিয়ে লেখক হয়, কবি হয়। আমাদের এই জনপদেও এরকম জরিপ আছে যে ঝড় ঝঞ্ঝায় যারা পরিবেষ্টিত থাকে তারা সাহসী হয়। বরিশাল, এইসব অঞ্চলের নানা দিকের মানুষ, যারা যত প্রকৃতির যত দুর্যোগ মোকাবিলা করে, সেই জায়গার মানুষ সাহসী হয়, জীবন সংগ্রামে তারা ব্যর্থ হয় না, সার্থক হয়। তা বাংলাদেশের এই জনপদের মানুষ নিয়ে নানা কৌতূহল আছে বিদেশিদের, যাদের জীবন ও জীবিকা নিয়ে কোনো চিন্তা নাই। তাদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 2016 সালে আমাদের অমর্ত্য সেন আর আমাদের একটা প্রোগ্রামের, তার মেয়ে যেহেতু আমরা একত্রে পড়েছি, তো ওর বাবার প্রোগ্রাম আমরা সবাই হাজির হলাম। বাংলাদেশি মানুষ কম নাই, অনেকেই ছিলেন। তো ওরা একজন শিক্ষক, তিনি খুব অহংকার করে বলতেছিলেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সম্পর্কে তুলে ধরতে গিয়ে বললেন, এই সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেখানে বাড়ি থেকে একটা ঢিল যদি কেউ ছুঁড়ে, তা কারো না কারো তো গায়ে পড়বে, যার গায়ে পড়ুক সে কমপক্ষে নোবেল পাওয়া লোক। মানে ওই ক্যাম্পাসটা এই কোয়ালিটির, এই মানের আর কি। তাদের বাংলাদেশেরও এরকম গর্ব করা যায়। সে কৌতূহলে যে কি গর্বের বিষয় আছে
যে আপনি যদি বাংলাদেশে যান, তো বাংলাদেশে যান, যেখানেই যে ট্রান্সপোর্টই ব্যবহার করুন বা যেখানেই যান, ক্রাউডিয়াস প্লেসে যান, সাধারণ জায়গায় যান, যদি কারোর সাথে পরিচয় হয়, কারো গায়ে ধাক্কা লাগে, তিনি প্রথম পরিচয় তিনি কবি। এরপর তিনি যে কোনো পেশার হতে পারেন, সে সজীব হতে পারেন, অধ্যাপক হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, যেমন হোসেন মোহাম্মদ এরশাদ। তার সাথেও আমাদের মত বিনিময় হয়েছে। ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় তার কবিতা ছাপা হয়েছে, আপনারা যা জানেন আর কি, ক্ষমতা বলে হোক, যে কোনো কারণে হোক। তো তার এক ভাগনার মাধ্যমে তার সাথে এই শেরাটন হোটেলেই তো খুব আমরা অন্তরঙ্গভাবে শেয়ার করে, সে আবার এগুলো সুযোগ দিত। কেউ খুব কম বয়সের মেয়েরাও তার কাছে অনেক প্রশ্ন করতো, কনক প্রদীপ জ্বালা আমার সামনে কয়েকটা মেয়েদের দিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যে আপনার কেন মনে হলো যে কি জানি একটা অভাব, মানে রাষ্ট্রপ্রধান হয়েও তার একটা শখ রয়ে গেছে? শখটা কি? যে কবি হবে আর কি। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ রফিক এরটাকে ব্যঙ্গ করে কবিতা লিখেছিল। আমি সেই দিকে যাচ্ছি না, অন্য খারাপ ইঙ্গিত দিচ্ছি না। অর্থাৎ ব্যথা বেদনা না থাকলে কোনো সৃষ্টি হয় না, সেটা আমাদের এই জনপদের বৈশিষ্ট্য। আমাদের এই ভারতীয় উপমহাদেশে, আপনারা বাংলা অনার্সের ছাত্র আছেন এখানে, আপনারা জানেন পৃথিবীর আদি কবিতাও এই জনপদেই সৃষ্টি হয়েছে। এবং পৃথিবীর যে আদি কবি বাল্মীকির কবিতার সূত্রপাতই ঘটেছে বেদনাবিদ্য হৃদয় থেকে। আপনারা সেই ঘটনা, আপনার ভাষা ও ছন্দ তো পড়েছেন, রবীন্দ্রনাথের ভাষা ও ছন্দ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো এই বেদনা। মা নিষদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমাজত ক্রঞ্চ মিথুনাং দেখম বোধিকাম মোহিতাম। এই হলো পৃথিবীর আদি কবিতা। এই কবিতার সৃষ্টি হয়েছিল যে বেদনা থেকে, একটা অভিশাপ থেকে। কবিতার পূর্বরূপ ছিল সংস্কৃত সাহিত্যের শ্লোক বলা হতো, শোক থেকে উৎপন্ন বলেই শ্লোক বলা হতো আর কি। আর বাংলা সাহিত্যের ছাত্ররা এই তথ্যগুলো হয়তো জানেন। তখন আর এই জীবনী থেকে কিছু কিংবদন্তিও ছড়িয়ে আছে, যে রত্নাকর দস্যু প্রথম জীবনে মানে যিনি বাল্মীকি দস্যু মানে বৃত্তি করতেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই রত্নাকরের জীবনী এরকম কিংবদন্তিপূর্ণ। তিনি তমসা নদীর তীরে স্নান করে যখন ঘরে ফিরতেছিলেন, তখন ফেরার পথে ঘরে একটি ক্রঞ্চের মৈথুন অবস্থায় তিনি একটি ব্যাত ওর একটিকে জোড়াকে মানে স্বরবিদ্ধ করে যখন করেছে, তখন তলায় পড়ে ছটফট করতেছিলেন বেদনায় জর্জরিত। তখন তার ভেতর থেকে একটা অভিশাপ বাণী বেরিয়ে আসছে। ওই যে দুখানা লাইন আমি বললাম, যে মা নিষাদ প্রতিষ্ঠা, এই নিষাদ মানে ব্যাধ, একটা অভিশাপ দিল, তুই জীবনে কখনো প্রতিষ্ঠা করতে পারবি, এটা অভিশাপ আর কি। এইটাই হলো পৃথিবীর আদি কবিতা। অর্থাৎ বেদনাবিদ্য হৃদয় হলো কবিতার জন্মভূমি। আমার যদি ব্যথা বেদনা না থাকে, ব্যথা যার কাছ থেকে পেতে পারেন, শত্রুর কাছ থেকেও পেতে পারেন, ঘরের থেকেও পেতে পারেন, স্ত্রীর কাছ থেকেও পেতে পারেন, ব্যথা আপনাকে পেতে হবে। ব্যথা না পেলে আপনি কবি হতে পারবেন না, লেখক হতে পারবেন না। যাই হোক, তো কবিতা সাহিত্য কি, যিনি কবি নন, যারা সাহিত্য করেন ওই একই ব্যাপার, নিজের কথা পরের কথা বাহ্য জগতের কথা জিনিস আপন মনোবিনয় ঝংকৃত করতে পারবেন, তাকে আমরা সাহিত্যিক বলি। তা আমাদের এই জনপদে সাহিত্য চর্চা করা একটা স্বাভাবিক ব্যাপার। আমরাও ছোট সময় সবাই আত্মকাহিনী লিখতে হয়েছে কিংবা ভাব সম্প্রসারণ লিখতে হয়েছে, আমাদের এটা মানে পড়াশোনার একটা অন্তর্গত বিষয় ছিল। আমার নিজের জীবনে এরকম আছে যে চোরের আত্মকাহিনী লিখতে দিয়েছে, সবার খাতা জমা দিয়েছে, সবার খাতা ফেরত দিয়ে আমার খাতা ধরে রেখে আর কি হঠাৎ করে স্যার এসে আমাকে গোড়া 10 পিটান দিল আর কি, সাথে সাথে অনেকগুলো। তারপরে কারণ জানতে চাইলে তিনি বললেন যে তোর কি 14 গোষ্ঠী চোর ছিল নাকি। তাতে বোঝা গেল যে ওই লেখাটা ভালো হয়েছে, তার মনে ধরেছে। আসলে ভালো লিখতে হলে 14 গোষ্ঠী চোর হতে হবে না, অনুভূতি থাকতে হবে। চোরের আত্মকাহিনী আপনারা যারা হরলাল রায়ের ব্যাকরণ বই যারা পড়েছেন, ওখানে একটা রচনা আছে চোরের আত্মকাহিনী। ওখানে একটা খুব সেন্সিটিভ মেসেজ আছে, যে বাবার কাঁধে চড়ে চোর দেখতে গেছে, চোর ধরা পড়েছে, তাকে মানুষ ঘিরে এখন মারতেছে। এই অবস্থায় বাবার কাঁধে চড়ে শিশুপুত্র ওই চোর দেখতে সে গেছে। তখন ওই মানে এই ভিড়ের ভিতরে যখন বাবাকে প্রশ্ন করছে, বাবা চোর কোথায়, তখন
বাবা বলছে ওই যে দেখ, ওই যে মারতেছে যাকে এই চোর। তখন ওই কাঁধে চড়া শিশু, কম বয়সের কিশোর, সে বলছে চোর কোথায়, এ তো মানুষ। এই এই যে দেখার অন্তর্দৃষ্টিভঙ্গি, এ তো চোর না, তার শিশুর দৃষ্টিতে সে মানুষ, আর আমাদের সমাজের দৃষ্টিতে চোর। তো এখানে একটা মেসেজ আছে, মানে অর্থাৎ কি মেসেজ আমরা পেতে পারি? সরলতা, সত্যতা থাকলে আপনি সত্য খুঁজে পাবেন। এটার এই দর্শনটা এখানে আমরা পেতে পারি, যে মানে অসৎ মানুষ সৃষ্টিশীল হতে পারে না। লোভ লালসায় জর্জরিত নানা রকম, সে ক্ষমতাবান হতে পারে, শাসক হতে পারে, কিন্তু কবি বা সৃষ্টিশীল হতে হলে আপনার বেদনাবিদ্ধ মন থাকতে হবে। আমরা এরকমও দেখেছি, ছিনতাইকারী ধরেছে, তারপরে কি আছে দেন, আমি নিজের ঘটনা, এই 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 যে ফার্ম গেটের ওখানে, এই অথচ এটা 10-15 বছর আগের। তো বলছে যে আমার কাছে কিছু নাই। তো কী করেন আপনি? কিছু নাই তো আরও জেদ বাড়ছে আর কি, কিছু নাই তো আরও মার দেওয়া দরকার না। সে বলছে সে আবৃত্তি করে। তা আমরা ভালো আবৃত্তি করেন, করেন তো দেখি। তখন সে বলতেছে বিপদে মোরে রক্ষা করো, এ না হয় মোর ভালোভাবে, বিপদে মোরে রক্ষা করে, এ না হয় মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি। ভালো তো, তো না আপনার কোনো বিপদ নেই, আপনি যান। তাহলে ভালো আবৃত্তি করার বদৌলতে ছিনতাইকারীরও এই যে আবৃত্তি শুনতে ভালো লাগে। এগুলো যা ঘটে, কিছু তো এরকম এমনও ঘটছে, মানে পুত্র ভালো চাকরি করে, বাবা বেড়াতে আসছে ঢাকায়, একটু বৌমার কাছে বলে বেড়াতে বেরোইছে, যদিও সাবধান করছে বাবা বাইরে খুব বেশি দূর, এই রিক্সা একটু ঘুরতেছে, ছিনতাইকারী ধরছে, ইয়াং ছেলেফান কি আছে দেন, সব রেখে টেকে ওরা একটা মাথায় আসছে যে কোথায় বাসা, কোথায়, তো ছেলের বাসা আসছে, তো দেখছে অনেক ভালোই দূরত্ব, ভালোই। তা মনে পড়ছে রিক্সা ডেকে এই যে 20 টাকা নিয়ে নেন, আপনি রিক্সা ভাড়া দিতে পারবেন। তো ওই ঘরে ফিরে মানে ছেলে বউর কাছে বলতেছে যে কয়েকটা ছেলেফান এত ভদ্র, যে কি 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 হয়েছে, কি ভদ্র, কি তোমার সাথে কি ঘটছে, কি যে সব ওরা টাকা আমার কাছে যাচ্ছিল নিয়ে নিল, কিন্তু 20 টাকা দিয়ে আমার রিক্সা ভাড়া দিয়ে বাসায় পৌঁছে দিয়েছে। মানে এটা এতটুকু যে পেয়েছে, এতে তার ভালো লাগছে আর কি। তা আমাদের এই যে অবস্থা, চারদিকে ছিনতাইয়ের যে অবস্থা, যে আমাদের অবনতি, ওই অল্প একটু যে আপনাকে বাসায় পৌঁছে দিয়েছে, যত মার দিয়ে আর কি যা নিয়ে নেয় নেক। তা আমাদের এখন সমাজের এই লেখকদেরও যে আমরা সব কিছু হারাবো, সব কিছু নূতন নূতন থাকবে, জীবন বৈচিত্র্য, পৃথিবীর বিধান হলো, সৃষ্টিশীলতার বিধান হলো, মানুষ এই যে আফসোস করে না যে আগের মতো দিন নাই, অমুক নাই, শাহজি উনি রুমির নৈতিকতা বললেন, নৈতিকতা নিয়ে বা এসব নিয়ে প্রচুর আমাদের ইরানিয়ান লিটারেচারে বহির্বিশ্বে প্রচুর উপাদান আছে, আমাদের ভারতীয় সাহিত্য আছে, ইরানিয়ান লিটারেচারে, ব্রিটিশ লিটারেচার, সব জায়গাতেই কম বেশি আছে আর কি। তা আমাদের উপলব্ধিটা সবচেয়ে বেশি। আমরা এইরকম শনাক্ত করব কীভাবে? এবার উনি একটি ওই শেষ জীবনে মানুষকে কিভাবে সমাজে শনাক্ত করবে, একটা রুমির, মাওলানা রুমির যে দৃষ্টান্ত দিলেন না, আমি একটা দৃষ্টান্তের কথা বলি যেগুলো এখনও আমাদের জীবনের সাথে জড়িত হয়ে থাকবে, যে ভালো মন্দ যাচাই করা, বোঝা। হযরত আলী একজন বড় দার্শনিক ছিলেন, তার সবচেয়ে বিখ্যাত যে এগুলো বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, নাহাজুল বালাগা, ওনার বক্তৃতার সংকলন আর কি। উনি যে মূল্যবান মন্তব্যগুলো করেছেন, আমাদের দেশে বাংলায় প্রবচন গুচ্ছ আপনি এরকম ধরে নিতে পারেন, যে ছোট ছোট কথা কিন্তু খুব চিন্তা, জীবন ও জগতের সাথে চিন্তাশীল যুক্ত। একটি কথা এরকম, মানুষকে চেনার আর কি, জ্ঞানী মূর্খ চেনার একটা বয়ান এরকম, যে জ্ঞানী লোক মূর্খকে দেখলেই চিনতে পারেন, কারণ সেও এক সময় মূর্খ ছিলেন, কিন্তু মূর্খ জ্ঞানীকে দেখলে চিনতে পারেন না, কারণ সে তো কখনো জ্ঞানী ছিল না। নাহাজুল বালাগায় এই কথায় আরও একটি প্রবাদ আছে এরকম, আরেকটি প্রবচন এরকম, যে সব কিছুরই জাকাত আছে, জ্ঞানী লোকের জাকাত হলো ওই মূর্খের মূর্খতা সহ্য করা, ওইটাই তার জাকাত। তো অনেক সময় এই মূর্খ জ্ঞানী এগুলো সমাজে হয়, জীবনের অভিজ্ঞতা যার যতটা তিনি উপলব্ধি করেন, চিন্তার সাথে যিনি যুক্ত হবেন তিনি জ্ঞানী হবেন। নিয়মই হলো এটা, চিন্তার সাথে যুক্ত হতে হবে। আমাদের
সৃষ্টিশীল কোরআন শরীফের মধ্যে আপনি আর রহমান সূরা দেখবেন সবচেয়ে মোদ্দা কথা, মূল মেসেজ হলো তোমরা চিন্তার সাথে যুক্ত হও, আমার সৃষ্টি জগৎকে উপলব্ধি করো। চিন্তাশীলদের জন্য রয়েছে ইশারা ইঙ্গিতে সব বোঝার আর কি। তা আমাদের এই সৃষ্টিশীলতার মধ্যে সমস্ত চিন্তা, এই কেন অধপতন, এই কেন এর থেকে পরিবর্তন কীভাবে হবে, এই জায়গাগুলো যারা শনাক্ত করেন এরাই লেখক হন। আশরাফুল আলম সাহেবের ইতিহাস শুনলাম, তিনি একজন সফল, তার পেশায় সফলতা, তারপরও তিনি চিন্তা করেছেন যে আমরা যখন দুনিয়ায় থাকবো না, আমাকে কি কারণে স্মরণ করবে, এই কারণ তৈরি করা। আপনার কারণ নানাভাবে হতে পারে, আমি চরিত্রে শাসক হতে পারি, স্মরণ রাখবে, আমি ভালো কাজ করতে পারি, শিক্ষা মানবতা কল্যাণে বহু দিক আছে, কোন দিকটা আমি বেছে নেব। তার যিনি সাহিত্য কর্ম করেছেন তার মনের মধ্যে সাহিত্য করাই তো, যে আমি যে মানুষের মনোবেদনা নিয়ে হাজির করেছি অন্যের কাছে নিজের চিন্তাকে, উনিও যেন অমর হয়ে থাকেন। সাহিত্যের কর্মই হলো এরকম যে পৃথিবীতে যা মানুষের সাথে মানবিকতার সাথে যুক্ত করে দেওয়া। পৃথিবীর এই মানবতার যত বিবর্তন ঘটেছে সেই বিবর্তনের চেহারাগুলো আমরা সাহিত্যের মধ্যে দিয়ে পাই। আমরা রাজনীতির চরিত্র পাই, সমাজনীতির চরিত্র পাই অসংখ্য বিশ্ব সাহিত্যে। তা আমাদের বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যে পৌঁছতে পারে, কিন্তু আমাদের গুরুত্বহীন হয়ে পড়েছে আমাদের মৌলিক সাহিত্যগুলো। মৌলিক সাহিত্য কোনগুলো? আমাদের মৌলিক সাহিত্য কিন্তু ফোক লিটারেচার। আমাদের মূল মানে মৌলিক সাহিত্য কিন্তু বিদেশি সাহিত্য না, বা বিদেশি ডিগ্রি অর্জন করা ব্যক্তি যিনি লেখেন অনুবাদ, এগুলো না। আমাদের লালন হাসন এত শিল্পীদের, দার্শনিকদের যে চিন্তাগুলো, সেই চিন্তাশীল কথাগুলোকেই ব্যবহার করে আপনি উপন্যাস লিখতে পারেন। আমি জানি না, এখানে একটি বই হয়েছে নাইমন আসেমন, আমি শুনলাম বিভিন্ন চিন্তাবিদদের কথাকে এখানে হাজির করে তিনি কিছু বিশ্লেষণ মনে হয় করেছেন। সেখানে নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে। জীবন ও জগৎকে বোঝার কাজই আমাদের বোঝা শেষ হবে না। আমাদের স্বল্প জীবনে আমরা কেউ কোনো দিন যতটুকু যে আয়ুষ্মান হবেন সেখানে সব কিছু জেনে ফেলবে এই সুযোগ আমাদের নাই। বিজ্ঞান আমাদের তাও বলতেছে, তবে আমরা স্টোর করি। আমাদের বিজ্ঞান দেখাচ্ছে যে মানুষের মস্তিষ্কে যে রেকর্ড করা হয় জ্ঞান বা তথ্য, সেটা তার স্বার্থের সপক্ষে, স্বার্থের বিপক্ষে কোনো জ্ঞান বা কোনো মেসেজ এখানে রিসিভ করা হয় না, সব বাতিল করে দেওয়া হয়। তা অতএব আমাদের যেন স্বল্প জীবনে, চিন্তাশীল জীবনে আমরা এমন কিছু সংগ্রহ করার চেষ্টা করি আমাদেরকে যে মানবকে বিকশিত করতে পারবে, সর্বমানবিক বোধ সম্প্রসারিত হবে, সেই কাজই আমরা করব। আশরাফুল আলম সাহেব সেটা করেছেন, যে উনি চিন্তা করেছেন যে এই যে আমরা লক্ষ্য করি যে আমাদের একান্নবর্তী পরিবার ভেঙে গেছে, মানুষের সাথে মানুষের সম্পর্ক নাই। আজকের আপনারা যে একত্র হয়েছেন, এটা একটা সম্পর্ক সূত্র তৈরি হয়েছে, এটাও কিন্তু একটা বড় দিক। মানে পরিবার ভেঙে যায় কি উসিলায়, কি কারণ দেখিয়ে? আমাদের জন্ম, মৃত্যু, বিয়ে, 3 কারণ ছাড়া আমাদের পরিবারের সদস্য, আত্মীয় পরিচিতর সাথে সম্পর্ক সূত্র হয় না। জন্মে খুব একটা হয় না যে অমুকের একটা সন্তান হয়েছে, বেশিরভাগই তো হসপিটালে হয়, আগে শুনে যে উনি ভর্তি হয়েছেন ইত্যাদি, তারপর হয় আবার সিজারিয়ান, এইসব। মৃত্যুতে প্রায় হয়, আর বিবাহে প্রায় হয়। তো এই যে সব কারণে মানে ইউনাইটেড হওয়া, একত্র হওয়া। অথচ পৃথিবীর প্রথম মেসেজ হলো সব ধর্ম এবং দর্শনে মানুষকে ইউনাইটেড হতে, সংঘবদ্ধ হতে। হযরত মুহাম্মদ বিদেহজের ভাষণের মূল মেসেজ হলো তোমরা সংঘবদ্ধ হও। আপনারা লক্ষ্য করবেন পৃথিবীতে যেসব সাহিত্য খুব নাম করেছে, বেস্ট সেলার হয়েছে, সারা বিশ্বে সারা পড়েছে, সবটার মধ্যে একটা ধর্মতাত্ত্বিক একটি দর্শন আছে সব জায়গায়। কিছুদিন আগে নোভাল হারারির সেপিয়েন্স নাম করেছে, কিছুদিন আগে হান্টিংটনের মানে ক্লাস অফ সিভিলাইজেশন, অসংখ্য বই, ওরিয়েন্টালিজম। এই নোভাল হারারি যে সেপিয়েন্স, দেখবেন আপনারা একটু ভালো করে, এই ইউপিএল করেছে অনুবাদ, এখন তো আমাদের বেশ প্রচুর হয়েছে। সেপিয়েন্সের মূল বক্তব্যর কথা হলো যে উনি দেখিয়েছেন যে মানুষের এই প্রজাতি, আমাদের যে ধারাবাহিকতা সৃষ্টি জগতের, আমাদের একটা স্তরটা হলো আমাদেরকে হোমোসেপিয়েন্স বলে, সেপিয়েন্স সংক্ষেপে। তা কয়েকটা স্তরের আছে প্রাণী জগতের, নিয়ান্ডারথাল, এটা সেটা অমুক সমুক। তা আগের এই বপুর প্রাণীগুলো বিলুপ্ত কেন হয়েছে? তারা সলিটারি লাইফ লিড করতো, তারা একাকিত্ব জীবনযাপন করতো, পরে তারা এ কারণে তারা বিলুপ্ত হয়েছে। যারা সংঘবদ্ধ জীবনযাপন করেছে প্রাণী জগতে, তারা এখনও টিকে আছে। এটা মানুষের জন্য একটা মেসেজ।
মানব সমাজের জন্য মেসেজ, আপনার পরিবার থেকে, সংসার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে আমরা যদি পরস্পরের মুখ ফিরিয়ে নিই এবং পরস্পরের সাথে সঙ্গবদ্ধ না থাকি, যে কোনো একটা কারণে, যে কোনো ব্যাপারে ব্যথা বেদনায় যুক্ত হয়ে একত্র থাকা, সাহিত্যের কাজও সেটা যে জায়গা থেকে পারি সংসারের সাথে, আপনজনের সাথে সম্পর্ক সূত্র তৈরি করা, ধরে রাখা, সেইটার যত আমাদের বাড়াতে পারবো আমাদের পৃথিবী শান্তিপূর্ণ হবে। এটাই আমাদের শান্তিতে সম্পর্ক সূত্র তৈরি করা আমাদের কাজ। নিজের খুব গৌরব হবে, অমুক হবে, আমার বাবা লেখক টেখক, তার মূল উদ্দেশ্যই থাকবে প্রত্যেকের সাথে আমাদের শান্তি সম্পর্ক স্থাপন করার যে সূত্র তৈরি করা। তার সাহিত্য তার একটা বিরাট উপাদান। সেই উপাদান আপনার আত্মীয়স্বজন, আমার বাবা লেখক, আমার ভাই লেখক, আত্মীয় মুখ মামাতো ভাই, একটা সম্পর্ক সূত্র তৈরি করা। তা সাহিত্য আমাদের সেই কাজটা করে দেয় এবং সেই কাজটারই মাথায় এসছেন আশরাফ উল আলম সাহেব। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার মাগফিরাত কামনা করি। আপনারা 71 সালে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আরেকটি প্রোগ্রাম আমার যুক্ত হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সাফল্য কামনা করি। একদিন নাজমুস সাদাতও স্মরণ করতে পারবে যে অমুক আমার হাতে লেখক, আমার হাতে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন। এই কৃতিত্ব সে পাক, এটা আমি দোয়া করি। সবার জন্য ভালো থাকুন। ধন্যবাদ।